সত্যের গল্পে এখন শুনবেন ঝড় জলের রাত। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে রাত নামল। অমিত যেন আসন্ন বিপদের কথা চিন্তা করে পাথর হয়ে গেছে। ওঝা তার চারিদিকে সাদা গন্ডি কেটে দিয়েছে। 19টা মোমবাতি ওদেরকে গোল করে ঘিরে রেখেছে। বন্ধুর বিবাহ বার্ষিকীর নেমন্তন্ন খেয়ে ঠিক রাত 12টা নাগাদ বাড়ির দিকে রওনা দিয়েছে অমিত। বেশ অনেকটা পথ ঠিক মতো চলেই এসেছিল, হঠাৎ ক্যাচ ক্যাচ শব্দ করে স্কুটারটা দাঁড়িয়ে গেল। অমিত একটু অবাক হলো। অনেকবার স্টার্ট করার চেষ্টা করলো, 5বার ঠোঁটেল ঘুরিয়ে 2বার কিক দিতেই অমিত বুঝে গেল গ্যারেজ ছাড়া এই গাড়ি আর স্টার্ট নেবে না। এই তো মাস 2 আগেই গাড়িটা কিনেছে, এরই মধ্যে নতুন গাড়ি কিভাবে বিগড়ে যায়। মহা মুশকিলে পড়া গেল। ফোনের স্ক্রিনে দেখলো রাত ঠিক 12:30। এত রাতে কোথাও গ্যারেজ খোলা পাবে না। একটু খোঁজ করে দেখা যেতে পারে, কিন্তু এই গাড়িটাকে টেনে নিয়ে গিয়ে যদি গ্যারেজ বন্ধ পায় তাহলে পুরো পরিশ্রমটাই মাটি হয়ে যাবে। এর থেকে বরং বাড়ির দিকে যাওয়াই ভালো হবে। কিন্তু এখান থেকে বাড়িটা যে বেশ অনেকটা দূরে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ঠিক কতটা দূর সেটা অমিতের মনে পড়ছে না। আসলে শহরের এই দিকটা অমিতের সেরম একটা আশা হয় না। রাস্তায় একটা লোকও নেই যে জিজ্ঞেস করবে। সত্যিই খুব মুশকিলে পড়া গেল। এভাবে দাঁড়িয়ে থাকলেও তো কোনো সুরাহা হবে না, বরং হাঁটা যাক বাড়ির দিকে, কিছুটা তো এগিয়ে যাওয়া যাবে। এই ভেবে অমিত স্কুটারটাকে ঠেলে ঠেলে হাঁটতে শুরু করলো। উফ, স্কুটারটা বেশ ভারী। দেখা যাক কতটা দূর যাওয়া যেতে পারে। কিছুটা হাঁটার পরে দূরে একটা চালা ঘরের মতো কিছু একটা দেখা গেল। 4টে বাঁশ দিয়ে একটা শেডের মতন তৈরি করা, আর ঠিক তার ভেতরে কালো রঙের বড় দরজা বন্ধ হয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন কোনো দোকান। কাছে গিয়ে অমিত দেখল এই তো একটা গ্যারেজ, বন্ধ হয়ে আছে। অমিতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বাড়ির পথ এখান থেকে সোজা, সেটা তার মনে আছে ঠিকই, কিন্তু কতটা দূরে সেই বিষয়ে তার কোনো ধারণাই নেই। আর এই ভারী গাড়িটাকে টেনে টেনে এত দূর নিয়ে যাওয়াটা হয়তো তার পক্ষে সম্ভব হবে না। এই শেডের তলায় গাড়িটাকে চাবি দিয়ে রেখে গেলে কেমন হয়? এমনি তো এটা একটা গ্যারেজ, সকাল সকাল এসে গাড়িটা ঠিক করিয়ে নিয়ে অফিস যাওয়া যাবে। অগত্যা তাই করবে বলে ঠিক করলো। অমিত শেডের তলায় গাড়িটাকে ভালো করে চাবি দিয়ে রেখে বাড়ির দিকে হাঁটা লাগালো। হাঁটতে হাঁটতে মোবাইলের সময় দেখলো রাত 1টা বেজে গেছে। এই ছোট মফস্বল শহরে রাত 10টার মধ্যেই পথঘাট একেবারে ফাঁকা হয়ে যায়। তার উপর ডিসেম্বরের শুরু। ঠান্ডা মোটামুটি পড়লেও কুয়াশায় রাস্তা অনেকখানি ঢেকে আছে। তার উপর 2 দিন ধরে মেঘলা আকাশ, মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। পাশে কোনো অচেনা গলির ভেতর থেকে কিছু কুকুরের চিৎকার ভেসে আসছে। অমিতের ভয় একটাই, এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। হঠাৎ যদি এর উপরে আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর রক্ষা নেই। হঠাৎ অমিতের মনে পড়ে গেল বন্ধুর বাড়ি যাওয়ার সময় এই পথের মাঝে একটা বিরাট ঝিল দেখেছিল। 2 দিকে অবাধ জলরাশির মাঝখান থেকে সরু রাস্তা অনেক দূর চলে গেছে। ওই ঝিল পেরিয়েই তাকে বন্ধুর বাড়ি যেতে হয়েছিল। এখনো তো সেই ঝিল পেরানো বাকি আছে। ঝিলের কথা মনে পড়তেই অমিতের বুকটা কেমন যেন করে উঠল। এই ঝিলের বেশ বদনাম আছে। কোনো এক সময় বহু বছর আগে এই ঝিল এই ছোট্ট মফস্বলের সব থেকে সুন্দর জায়গা ছিল। বিকালবেলা ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই ভিড় করত এই ঝিলের ধারে একটু সময় কাটানোর জন্য। কিন্তু একটু রাত নামতেই এই ঝিলের রাস্তা একদম ফাঁকা হয়ে যেত, কারণ রাত নামার পরে চোর আর ছিনতাইবাজদের আস্তানা হয়ে উঠত এই ঝিল পাড়ের রাস্তা। তখন তাবড় তাবড় লোকেরাও এই ঝিলের ধার থেকে রাতের বেলা পেরাতে ভয় পেত। বহু লোকে এই পথে খুন হয়েছে। এরপর ধীরে ধীরে বছর পেরিয়ে যায়। শহরের শাসন ব্যবস্থা নাকি আর উন্নত হয়,
তারপর আস্তে আস্তে এই চোর ডাকাতদের আর খুঁজে পাওয়া যায় না। এরপরে ঝিলের বদনাম আরো বেড়ে যায়, কারণ যারা ঝিলের ধারে খুন হয়েছে গভীর রাতে তাদেরকে নাকি মাঝে মধ্যে এ পথে হাঁটাচলা করতে দেখা যায়। অমিতের ভয় পরলোকের বাসিন্দাদের নিয়ে একদমই নয়, বরং যদি চোর ডাকাতের কবলে তাকে পড়তে হয় তাহলে বাড়ি ফেরাটা হয়তো তার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। কিন্তু অনেক বছর যাবৎ এই পথে চোর ডাকাতির কোনো খবর সে শোনেনি। আসল কথা, এইসব ভেবে পথে তো গোটা রাতটা কাটাতে পারবে না, তাই জন্য জোর কদমে বাড়ির দিকে এগোনোটাই বুদ্ধিমানের কাজ। পথে যা হবে দেখা যাবে। এইসব কথা ভাবতে ভাবতে অমিত একদম লক্ষ্য করেনি কখন যে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। মাঝের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের ঝলকানিতে লক্ষ্য করল সে ঝিলের বেশ কাছে চলে এসেছে। হ্যাঁ, ওই তো অবাধ জলরাশিকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে একটা কালো রাস্তা দূরে অন্ধকারে হারিয়ে গেছে। রাস্তার ধারে অনেক দূরে দূরে একটা করে ল্যাম্প পোস্ট আছে, তাতে টিমটিমে আলো। এতে অন্ধকার যেন বেড়ে গেছে বলে মনে হয়। অমিতের বুকটা কেমন যেন খা খা করে উঠল। সে দ্রুত পা চালিয়ে ঝিলের ঠিক মাঝখানের রাস্তায় এসে পড়ল। মাঝে মধ্যেই আকাশের বুক চিরে আলোক রেখা পৃথিবীতে নেমে আসছে। এই জায়গাটায় কুয়াশা যেন একটু বেশি ঘন। অমিত হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। বেশ ঠান্ডাও লাগছে। অমিতের মনে হলো এই ঝিল পেরোলে বাড়িটা হয়তো আর খুব বেশি দূরে নয়। কোনো মতে বাড়ি পৌঁছাতে পারলেই হলো। হঠাৎ কানের পাশ দিয়ে যেন অদ্ভুত একটা হাওয়া সামনে ছিটকে চলে গেল। কি ব্যাপার? অমিত দাঁড়িয়ে গিয়ে পেছনে তাকালো। কেউ নেই। দূরের পাড়া থেকে পুকুরের চিৎকার ভেসে আসছে। দাঁড়িয়ে না থেকে অমিত দ্রুত পা চালালো। কিছুক্ষণ বাদে অমিতের বারবার মনে হতে থাকলো কেউ যেন তার পেছন পেছন তাকে লক্ষ্য করে ছুটে আসছে। অমিত ঠিক সাহস হচ্ছে না পিছন দিকে ঘুরে দেখার। অমিত তার হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। সে জানে না তার পিছনে কে আসছে, কিন্তু সে তার পেছন থেকে তার অনেক কাছাকাছি চলে এসেছে। এবার তো মনে হয় ঘুরে দেখতেই হবে। পেছন দিকে ঘুরে অমিত দেখল একটা কালো ছায়া হঠাৎ করে ডান দিকের ঝোপে হারিয়ে গেল। অমিত চিৎকার করে উঠে বলল, কে? আমার কাছে সেরকম কিছু নেই। আমার সামনে আসুন, এসে দেখে নিন। যদি কিছু পান তাহলে নিয়ে নিতে পারেন। কিন্তু কোনো সাড়া এলো না। একটা মানুষ তো দূরের কথা, একেই এই শীত, তার উপর এই বৃষ্টিতে একটা পোকামাকড়কেও রাস্তায় দেখা যায় না। অমিত ঠিক করলো এখান থেকে বাড়ি পর্যন্ত সে আর পেছন দিকে ঘুরে তাকাবে না। কিন্তু সে যতই হাঁটে ততই তার পেছনে কেউ যেন খুব দ্রুত তাকে লক্ষ্য করে তার দিকে এগিয়ে আসছে। একদম যেন কাছেই চলে এসছে। অমিত সহ্য করতে না পেরে পেছন দিকে ঘুরে তাকাতেই তার শিরদাঁড়া দিয়ে বরফের স্রোত নেমে এলো। সবে মাত্র ফেলে আসা ল্যাম্পপোস্টের নিচে একটা বছর 15-র বাচ্চা সটান তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সব থেকে ভয়ানক সেই বাচ্চাটার চোখ। চোখে মণি বলতে কিছুই নেই, পুরোটাই শ্বেত পাথরের মতো সাদা আর থমথমে। অথচ কি দারুণ হিংসা সেই চোখে। খুব বেশিক্ষণ তাকিয়ে থাকলে হার্ট অ্যাটাকের মৃত্যু অনিবার্য। অমিতের গলা দিয়ে এক রকমের অস্ফুট আর্তনাদ বেরালো। বাড়ি থেকে ফিরে তীব্র বেগে ছুটতে শুরু করলো অমিত। খুব জোরে সে ছুটছে। জীবনে কখনো এত জোরে সে দৌড়ায়নি। ছুটতে ছুটতে একেবারে বাড়ির গেটের কাছে এসে দাঁড়ালো। ঘরে ঢুকে মেন গেট বন্ধ করার আগে সামনের রাস্তার দিকে একবার তাকালো। রাস্তার ঠিক অপর প্রান্তে একটা গাছের তলায় ওই বাচ্চাটা ঠিক ওইভাবেই তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। অমিত খুব জোরে দরজাটাকে বন্ধ করে দিল। ছিটকেনি দিয়ে সোজা চলে গেল বাথরুমে। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে একটু ভালো লাগছে অমিতের। অমিত মনে মনে ভাবলো আপাতত শুয়ে পড়া যাক।
এই ভেবে সে বেডরুমের দিকে এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলতেই তার হাত পা যেন ঠান্ডা হয়ে এলো। বিছানার কাছে একটা টেবিল, সেই টেবিলের সামনে রাখা চেয়ারে বাচ্চাটা চুপ করে বসে অমিতের দিকে তাকিয়ে আছে। অমিত আটকে উঠে একটা চিৎকার করে কাঁপতে কাঁপতে কোনো রকম বাড়ির বাইরে বেরিয়ে এলো। পাশের বাড়ির কাকু ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে। অমিতের এই অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করলে কেন? বিশ্বাস অবিশ্বাসের দ্বিধাদ্বন্দ্বের কথা চিন্তা না করে অমিত খুলে সব কথা কাকুকে জানালো। সব কথা শুনে কাকু বললেন, দেখো, আজ আর তোমার ঘুমিয়ে কাজ নেই। এমনিতেই ভোর হয়ে গেছে, আর এই ঘরে তুমি যত কম থাকো ততই মঙ্গল। তুমি বরং কিছুক্ষণ আমার ঘরে কাটিয়ে অফিসের দিকে রওনা দাও। আমি আমাদের এক পরিচিত ওঝা আছেন, আমি তাকে নিয়ে আসবো আজ সন্ধ্যার আগে। সে খুবই অভিজ্ঞ এবং শক্তিশালী। আশা করি সে এর একটা বিহিত করতেই পারবে। কিন্তু কিন্তু কাকু। আর কোনো কাকু ঠাকু নয়, যা বলছি তাই শোনো, এতে তোমার বিপদ কমবে। পূর্ব দিকে তাকিয়ে লাল আলোর ছটা দেখতে পেল। সত্যি সকাল হয়ে গেছে। গ্যারেজে গিয়ে অমিত আকাশ থেকে পড়ল। মেকানিক জানালো তার গাড়িতে নাকি কোনো সমস্যাই হয়নি। একবার স্টার্ট দিতেই গাড়ি সুন্দরভাবে স্টার্ট নিয়েছে, বরং অনেকবার অমিতের সামনে স্টার্ট করে দেখিয়েও দিয়েছে। তাহলে কালকে রাতের ঘটনাটা কি আগে থেকে প্রিপ্ল্যান্ড? কিন্তু কে করছে এসব প্ল্যান? কেনই বা করছে? কে ওই বাচ্চাটা? উফ, অমিতের ভারী রাগ হলো। আর কিছুক্ষণের অপেক্ষা, আজ রাত্রিবেলা সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কাকু বলে দিয়েছেন সন্ধ্যা নামার আগে বাড়ি ফিরে আসতে। অফিসে সারাটা দিন ঝিমিয়ে ঝিমিয়ে কেটে গেল। বিকেল 4:30 নাগাদ বাড়ির কাছে এসে দেখল কাকু ওঝাকে নিয়ে তার বাড়ির দরজার কাছেই দাঁড়িয়ে আছে। কাকু বললেন, তোমার বাড়িতে খবর দিতে পারো। না কাকু, খামখা মা বাবার বয়স হয়েছে। উনি তো চলে এসেছেন, সব নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। অমিত দেখল ওঝা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, ঠিক যেন কাউকে দেখতে পাচ্ছে অনেকক্ষণ ধরে। তার চোখ দুটো লাল হয়ে আছে। বাবা, তাহলে ভেতরে গিয়ে দেখা যাক নাকি, কি বলেন? ওঝা বাজখাই গলায় বলে উঠল, সমস্যা ঘরে বাইরে কোথাও নেই, বিপদ ওর সাথেই ঘুরছে। অমিত শিউরে উঠে কাকুর দিকে সরে এলো। শুধু রাত হওয়ার অপেক্ষা, তারপরেই ওকে শেষ করবে। কিন্তু আমি যখন আছি, তোর কিছুই হতে দেব না রে পাগল। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে রাত নামল। অমিত যেন আসন্ন বিপদের কথা চিন্তা করে পাথর হয়ে গেছে। ওঝা তার চারিদিকে সাদা গন্ডি কেটে দিয়েছে। 19টা মোমবাতি ওদেরকে গোল করে ঘিরে রেখেছে। ওঝা এক মনে কিসব মন্ত্র বিড়বিড় করছে। বাড়ির চারিদিকে কুয়াশা ঘন হয়ে এসেছে। হঠাৎ তীব্র বেগে হাওয়া বইতে শুরু করে দিল। জানলার পাল্লা ভেঙে যাওয়ার জোগাড় হলো। ঘরের আসবাবপত্র পড়ে গিয়ে ভেঙে গেল। অদ্ভুত ব্যাপার, এত হাওয়াতে একটা মোমবাতির আগুনও এক ফোঁটাও নড়ল না। ঝড়ের সাথে পাল্লা দিয়ে ওঝার মন্ত্র পাড়ার বহর বেড়ে গেল। অমিত দেখল একটা কালো ছায়া ঘরের ছাদের উপরে পাক খেতে খেতে নিচের দিকে নেমে আসছে। অমিত আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। অনেকক্ষণ বাদে অমিতের হুঁশ এলো। চোখ খুলে দেখল সব কেমন যেন শান্ত হয়ে আছে। তার ডান হাতে একটা মাদুলি বাঁধা আছে। অমিত হাত দিয়ে ধরতে যাবে ওটা, হঠাৎ ওঝা বলে উঠলেন, খবরদার ওটা খুলবি না। ওই মাদুলি তোর প্রাণ বাঁচাবে। বিপদ তোর ঘরে বাইরে কোথাও নেই, তোর সাথে সব সময় আসে। সুযোগ পেলে তোর আর নিস্তার নেই। এই মাদুলি তোর জীবন সঙ্গী। কিন্তু কিন্তু ওকে আমার পেছনে কেন পড়েছে?
তোর আগের জন্মের কৃতকার্যের ফল ভোগ করছিস তুই। মানে? আগের জন্মে তুই ওই বাচ্চাকে মেরে ফেলেছিলি, চিন্তায় বাঁচছিলি তুই, গলার চেনের সাথে ওর প্রাণটাও নিয়ে নিয়েছিলি। আর পুরো ঘটনাটা ঘটেছিল ওই ঝিলের পাড়ে। তারপর থেকে ও তোর জন্য অপেক্ষা করেছিল। তোর আগের জন্মে তোকে না পেলেও এই জন্মে ও তোকে ঠিক চিনতে পেরেছে। ও তোকে ছাড়বে না। এই মাদুলি পারবে তোকে রক্ষা করতে। আমি আগের জন্ম? এইসব তোর মাথায় ঢুকবে না, শুধু যা বলছি তা মেনে চল, তাহলেই তুই রক্ষা পাবি। এরপর প্রায় 6 মাস কেটে গেছে। অমিত গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছে। ফিরতে একটু রাত হয়ে গেল। গোটা পাড়াটা হয়তো ঘুমিয়ে পড়েছে। অমিত নিঃশব্দে ঘরে প্রবেশ করলো। একটু ফ্রেশ হয়ে শুতে গেল। শোয়ার ঘরে ঢুকতেই অমিতের দম আটকে এলো। বিছানার পাশের চেয়ারে হেলান দিয়ে বসে আছে ওই বাচ্চাটা। সেই একই দৃষ্টি, শুধু ঠোঁটের কোণে একটু হাসি লেগে আছে, যেন তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে আজ। অমিত ঘর থেকে বেরোতেই যাবে, দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। অনেক রাতে পাশের বাড়ির কাকুর ফোন বেজে উঠল। হ্যালো। নমস্কার, আমি অমিতের বাবা বলছিলাম। হ্যাঁ বলুন। এত রাতে কি ব্যাপার বলুন তো মশাই? অমিতকে অনেকবার কল করেছি, ও ফোনটা না ধরছে না। আসলে ও ভুল করে একটা মাদুলি ফেলে গেছে। সর্বনাশ! এতক্ষণ শুনলেন ভূতের গল্প ঝড় জলের রাত। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং নতুন গল্পের জন্য আবেদন করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, শুভরাত্রি।